বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি আমার একজন প্রাক্তন ছাত্র। সেই ছাত্র পরিচয় আমরা তার মুখ থেকেই শুনব। আমার পরিচয়, আমার নাম জাকিউল আলম। আমি জামালপুরে ব্যবসা করি। ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মাহিন ইলেকট্রিক অ্যান্ড লাইটিং এর স্বত্বাধিকারী এবং কার্যকরী সদস্য জামালপুর জেলা ইলেকট্রিক দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আচ্ছা, তার মানে তার নাম হচ্ছে জাকিউল আলম। সে আমার একজন প্রাক্তন ছাত্র এবং ধরতে গেলে আমার শিক্ষকতা জীবনের মানে একদম প্রথম যখন আমি শিক্ষকতা শুরু করি তখনকার আমার ছাত্র। এবং তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পশ্চিম ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামে তার বাড়ি। সে বর্তমানে জামালপুর শহরে ইলেকট্রিক সামগ্রিক ব্যবসা করে এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জামালপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির যে ব্যবসায়ের যে সমিতি আছে সেই সমিতির কার্যকরী একজন সদস্য। আচ্ছা, তো আজকে কাজে জাকিউল, তোমার এখানে আসে কেমন লাগতেছে? আজকে স্যার অনেক ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণ হলো যে ব্যবসার মধ্যে বিজি থাকা হয় অনেক সময়, এই জন্যই আসা হয় না, আপনার সাথে সাক্ষাৎ হয় না। আপনার অনেক প্রিয় স্যার ছিলেন, আজকে কাছে পাই আমার অনেক ভালো লাগতেছে। স্যার, এই কলেজে তুমি কতদিন পরে আসছো? কলেজে তো হবে প্রায় 10 বছর পরে আসলাম। 10 বছর পরে? 10 বছর পরে। আচ্ছা, তো আজকে আমাদের অনুষ্ঠানের নাম হলো, তুমি জানো যে শিক্ষা এবং কর্মজীবন। জি, শিক্ষা এবং কর্মজীবন দুইটা পর্ব, একটা পর্ব হলো শিক্ষা জীবন, একটা পর্ব হলো কর্মজীবন। আমরা শিক্ষা জীবন নিয়ে আলোচনা করবো এখন। তো তোমার শিক্ষা জীবন শুরু এবং শেষ আমাদেরকে বলবো আজকে। তোমার শিক্ষা জীবন শুরু হলো কোথা থেকে এবং তোমার শিক্ষা জীবন শেষ হলো কবে, কোথা থেকে? আমার শিক্ষা জীবন শুরু হয়েছে কাজলা সুকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আচ্ছা, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি কাজলা সুকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করি। আচ্ছা, এরপরে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী মানে এসএসসি পর্যন্ত ওই কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। এরপরে আমরা ইন্টারমিডিয়েট আপনার মাদারগঞ্জ খাজা শাহসুফি ইউনুস আলী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। তারপরে আমি 2002 সালে এই ইসলামপুর ডিগ্রি কলেজে এসে বিকমে ভর্তি হই। এই হলো আমার শিক্ষা জীবন। এখান থেকে বিকম পাশ করি। বিকম পাস করার পর আর পড়াশোনা করা নাই? বিকম পাশ করার পরে আর পড়ালেখা ওরকম করি নাই, মানে ব্যবসাতেই নিয়োজিত হয়েছি। আচ্ছা, তাহলে তোমার শিক্ষা জীবন শুরু হলো কাজলা সুকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। এরপরে হাই স্কুল হলো কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে তুমি এসএসসি পাস করছো? এসএসসি পাস করছি, জি। 2002 সালে নাকি? 1999 সালে। 1999 সালে। তারপর ওখান থেকে তুমি মাদারগঞ্জ, কোথায় পড়তো? মাদারগঞ্জ শাহসুফি ইউনুস আলী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। তারপরে তুমি আসছো আমাদের এই ইসলামপুর কলেজে ডিগ্রিতে ভর্তি হয়েছো, যেমন বিকম ভর্তি হয়েছো। আচ্ছা, এখন এখানে তোমার এই বিকম পাস করার পরে আর তুমি লেখাপড়া করো নাই? না, আর করি নাই। তুমি ব্যবসায় জীবনে চলে গেছো। আচ্ছা, এখন তুমি যে কয়েকটা ধাপে পড়াশোনা করো, লাইন এই প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, মানে কলেজ লেভেল বলতে ইন্টারমিডিয়েট লেভেল, আবার হলো ডিগ্রি লেভেল পাস কোর্স। এখন এই যে 4টা লেভেলে পড়াশোনা করছো, কোন লেভেলে তোমার সবচেয়ে বেশি জ্ঞান অর্জন হয়েছে বলে তোমার মনে হয়? স্যার, এখানে জ্ঞান অর্জন বলতে কলেজে না গেলে জ্ঞান অর্জনের যে একটা মোটিভেশন, এটা বোঝা খুব কঠিন। কলেজে আসলে এখানে অনেক ধরনের জ্ঞান আহরণ করা যায়। হাই স্কুল জীবনে যেমন খালি শুধু বই পড়ছি এটুকুই জানি, কিন্তু এখানে এসে দুনিয়ার সম্পর্কে অনেক কিছু জানা যায়। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পরবর্তী জীবনে চাকরি করা, ব্যবসা করা, জীবন কিভাবে সেটেল করা, এখান থেকেই মূলত অনেক কিছু জানার আছে। কলেজ থেকেই জানা যায়। এখানে এসে মানে অনেক বড় পরিসরে অনেক কিছু জানা যায়। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইতেছো যে স্কুল লেভেলে একটা গদ বাঁধা পড়াশোনা, মানে মুখস্থ নির্ভর মোটামুটি, না? তারপর কলেজ লেভেলে আসে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবন শুরু হয়। বা বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, বাস্তব জীবন কিভাবে চলতে হবে, সেই শিক্ষাটা কলেজ লেভেল থেকে নেওয়া যায়। আচ্ছা, এখন প্রাইমারি স্কুলে তোমার এরকম কোনো প্রিয় শিক্ষক আছে কি
জি। যে শিক্ষকের আদর্শে তুমি অনুপ্রাণিত হয়েছো, জি, বলো। ইউসুফ মাস্টার, আচ্ছা উনি আমার খুব প্রাইমারি টিচার। আচ্ছা, প্রাইমারি টিচার। উনি অত্যন্ত আদর স্নেহ দিয়ে আমাদের পড়ালেখা করাতো, এবং মানে অনেক আদর স্নেহ দিয়ে আমাদের পড়ালেখা করাতো, সবসময় উৎসাহিত করতো যে পড়ালেখা করলে এইভাবে বড় হইতে হবে, বড় হওয়া যাবে, চাকরি করা যাবে, পরবর্তী জীবন গড়ার সুযোগ হবে। উনি অত্যন্ত আদর করে আমাদের পড়ালেখা করাতো। ওনার কথা এখনো মনে পড়ে, উনি যদিও মারা গেছে, এখনো মনে পড়ে। অনেক দোয়া করি স্যার তার জন্য। মানে তার তার আদর্শটা তুমি নিচ্ছ, জি তার আদর্শটা তুমি নিচ্ছ। জি এখনো পর্যন্ত তুমি তাকে মিস করো? জি, এখনো পর্যন্ত তাকে মিস করি। একটু বলে দাও যে স্যার আপনাকে মিস করি, বলো। স্যার আপনাকে আমি অনেক মিস করি, সবসময় যেখানে যে অবস্থায় আপনাকে মিস করি আমি। আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। আচ্ছা, এখন এই প্রাইমারি লেভেলের একজন বন্ধুর নাম বলবা। তোমার প্রাইমারি লেভেলের একজন প্রিয় বন্ধু। মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আচ্ছা, ও প্রাইমারি থেকে একবার মেট্রিক পর্যন্ত একসাথে ছিলাম। মানে প্রাইমারি লেভেলের যে প্রিয় বন্ধু, জি। হাই স্কুলে যা তোমার ওই প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু জাকারিয়া জাকারিয়া ইসলাম। জাকারিয়া ইসলাম। পরে ইন্টারমিডিয়েট লেভেলে কি প্রিয় বন্ধু পাল্টে গেছে নাকি ওটি থাকছে? ইন্টারমিডিয়েট যে এক একজন এক এক কলেজে চলে গেছি, আচ্ছা, তখন যে আরো বন্ধু বান্ধব হয়েছে। ওখানে কি আবার নতুন করে প্রিয় বন্ধু হয়েছে নাকি? ওরকম প্রিয় মানে না, মানে জাকারিয়ার মতো প্রিয় আর হয় না? এখানে তো 10 বছর, আর ওখানে হলো 2 বছর আচ্ছা, ইন্টারমিডিয়েট। এই জন্য ওরকম প্রিয় না। তাহলে বাড়ির পাশের ছিল, একসাথে স্কুলে গেছি, যাওয়া, বাড়িতে যাওয়া, ওদের বাড়িতে যাওয়া, সব মিলিয়ে দেখা যায় ওর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এখন পর্যন্ত। আচ্ছা, এখন তাহলে এই প্রাইমারি এবং হাই স্কুল 10 বছরের প্রিয় বন্ধু তোমার জাকারিয়া জাকারিয়া ইসলাম। আচ্ছা, এরপর যখন কলেজ লেভেলে গেলা, ইন্টারমিডিয়েট পড়ছো 2 বছর, ওই 2 বছরের যে স্টেজটা চেঞ্জ হলো, কিন্তু তোমার এই প্রিয় বন্ধু চেঞ্জ হয়নি। না, চেঞ্জ হয়নি। আচ্ছা, ঠিক আছে। এরপরে যখন তুমি ডিগ্রি লেভেলে পড়াশোনা করলা, তখন কি প্রিয় বন্ধু গুলি থাকলো নাকি নতুন করে কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী হইলো? বন্ধু তো অনেকেই হয়, কিন্তু প্রিয় এখনো ওর সাথেই আমার বন্ধুত্ব আছেই সব ক্ষেত্রেই। কিন্তু প্রিয় বন্ধু, ওরকম প্রিয় বন্ধু আর হয় নাই? না, যে ওকে বাদ দিয়ে আরেকটা প্রিয় বন্ধু হলো, এরকম হয় নাই? না, ওর সাথে সব ধরনের আলাপ আলোচনা আমি করতে পারি যে কোনো মুহূর্তে, ফ্যামিলি, পারিবারিক। ওর বাড়ি আর আমার বাড়ি পার্শ্ববর্তী, তো এই জন্যই এখনো কি সম্পর্ক আছে? এখনো সম্পর্ক আছে। সে কি করে? সে চট্টগ্রাম সিএনএফ করে। ও, চট্টগ্রামে সে সিএনএফ চাকরি করে, মানে নিজেই ব্যবসা করে নাকি? ব্যবসা করে, নিজেই ব্যবসা করে, সিএনএফ ব্যবসা করে। যোগাযোগ আছে এখনো তোমার হ্যাঁ, সাথে? সবসময় যোগাযোগ হয়। তার মানে তার সাথে তোমার বন্ধুত্ব হলো সেই প্রাইমারি লেভেল থেকে? প্রাইমারি লেভেল থেকে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেল গেছে 2টা। তারপরে বন্ধুত্ব তোমার এর চেয়ে ভালো বন্ধু আর তুমি পাও নাই? ভালো বন্ধু বলতে আসলে বন্ধু হয়, কিন্তু ওরকম ভাবে যে মনের কথা বলা সব ফ্রি ভাবে, সে আমার বাড়ির পাশের বন্ধু এবং একসাথে 10 বছর, ওরকম ভাবে তা সবার সাথে মানে করতে পারি না, মানে সবগুলো কথা বলা যায় না। এর কাছে সবকিছু আমি বলতে পারি। আচ্ছা, এখন কি তারপর ওকে তার প্রতি কোনো ক্ষোভ বা অভিমান বা ভালোবাসা আছে যেটা বলতে পারো না? কোনো ক্ষোভ আছে তার প্রতি, বা একটা অভিমান আছে তার প্রতি, বা ভালোবাসা আছে যেটা তুমি তাকে এখন বলতে পারো না, এরকম আছে কি? না, আমি সবই বলতে পারছি। এরকম আর কোনো কিছু নাই? না। আচ্ছা, এখন তুমি যখন হাই স্কুলে যখন পড়াশোনা করলে, মানুষ কিন্তু যখন স্কুলে বা হাই স্কুলে বা স্কুল বা অর্থাৎ ছাত্র জীবনে এগুলো মানুষ স্বপ্ন দেখে। জি। তোমার কি স্বপ্ন ছিল যে বড় হয় তুমি এটা হবা? হাই স্কুল জীবনে 8ম শ্রেণীতে আমার এক স্যার ওই জিজ্ঞেস করছিল প্রত্যেক ছাত্রকে যে তুমি কি হবা, তুমি কি হবা, এইভাবে জিজ্ঞেস করতেছিল। তো ওই সময় আমার কাছে যখন আসলো, তখন আমি বললাম যে আমার টিচার হওয়ার স্বপ্ন, আচ্ছা, যে আমি একজন শিক্ষক হব। শিক্ষক কি প্রাইমারি লেভেলের না স্কুল লেভেল? হাই স্কুল লেভেল। আচ্ছা, শিক্ষক হব, এটাই আমার আশা ছিল তখন, আচ্ছা। তখন পর্যন্ত আর কি। কিন্তু পরবর্তীতে তো টিচার হওয়ার জন্য অনেক চেষ্টাও করছি, নিবন্ধন করছি, বিএড করছি, এবং তা একটা স্কুলে অনেকদিন চেষ্টাও করছি, শেষ পর্যন্ত রিজিক আল্লাহ ফয়সালা করা নাই। আচ্ছা, তাহলে আমাদের শিক্ষা জীবন তো মোটামুটি তোমার এরকমই, জি, যে আলোচনা হলো এটাই তোমার শিক্ষা জীবন। শিক্ষা জীবন। আচ্ছা, এখন এই যে তুমি যে এই প্রাইমারি, হাই স্কুল, কলেজে তো যে শিক্ষা এতগুলা লেভেল যে পার হইছো, তোমার পরিবারের কোন সদস্যের অবদান সবচেয়ে বেশি তোমার শিক্ষা জীবনে? আমার পরিবার বলতে আসলে আমি অনেক গরিব ঘরের সন্তান ছিলাম। গরিব বলতে কৃষক, একদম কৃষক ঘরের সন্তান। সেক্ষেত্রে আমার বাবা মা অনেক অবদান রেখেছে। বাবা মার অবদান বেশি। একজনের কথা বলো। দুইজনেরও অবদান আছে, তার মধ্যে মায়ের অবদান অনেক বেশি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কথা আছে, ইন্টারমিডিয়েট জীবনে আমার কলেজে ফর্ম ফিল আপ করতে পারতেছিলাম না। আচ্ছা,
ওই সময় আমার মার ওই নানার কাছ থেকে একটা জমি পাইছিল, ওইটা বন্ধতে রেখে 3,000 টাকা দিয়ে বলছে তাও আমার ছেলেকে আমি পড়ালেখা করাবো। যদি মা ওই টাকা না দিতে পারতো তাহলে হয়তো আজ এই পর্যন্ত আমি আসতে পারতাম না। হয়তো মায়ের অবদানটা অনেক বেশি আমার জীবনে। তোমার শিক্ষা জীবনে তোমার মায়ের অবদান বেশি, তোমার মায়ের অবদান না রাখলে হয়তো তোমার এত দূর পর্যন্ত আসা অর্জন করা সম্ভব হতো না। না। আচ্ছা, তাই শিক্ষা জীবনের পরে তোমার কর্মজীবন শুরু হলো কবে থেকে? কর্মজীবন শুরু হলো 2009 সাল থেকে। 2009 সাল, সর্বপ্রথম 2009 সাল থেকে? জি, উত্তরা বাংলা লিঙ্ক একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং হিসেবে ছিলাম। অ্যাকাউন্টস অফিসার হিসেবে ছিলেন? জি, অ্যাকাউন্টস অফিসার এই বাংলা লিঙ্ক কোম্পানিতে? বাংলা লিঙ্ক কোম্পানিতে 2009 সালে। 2009 সালে। তারপরে 2009 সালে অনেক এক বছর করার পর পরে কয়েক বন্ধু মিলে ব্রাকে পরীক্ষা দিলাম। সম্ভবত 6 থেকে 7 জন। তো 6-7 জন সবারই চাকরি হয়ে গেল ব্রাকে। তোমারও হইলো? আমারও হইলো অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, পরে বাংলা লিঙ্কে রিজাইন দিয়ে পরে ব্রাকে জয়েন করলাম। কোথায়, কোন জায়গায়? মৌলভীবাজার মুন্সিবাজার শাখা। আচ্ছা, ওখানে চাকরি করলাম প্রায় 6 মাস। 6 মাস করার পরে এই বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হলো যে আসলে এখানে সমস্যা চাকরি করা, মাইক্রো ক্রেডিটের অনেকগুলো ঝামেলা থাকে। মানে ঋণ দিতে হয়, ঋণ দিতে হয়, ঋণের কিস্তি নিতে হয়, এগুলো কিস্তি নিতে হয় না, অ্যাকাউন্টেন্টের কিস্তি নিতে হয় না, কিন্তু হিসাবপত্র ওই যে মাসের তখন অ্যাকাউন্টেন্ট ছিল ম্যানেজারের আন্ডারে। মানে ম্যানেজার একটা কথা বলে শুনতে হবে, এটা উপরে থেকে নির্দেশ। তো ওই যে মাস শেষে ডিসিআর ক্লোজ করার সময় অনেক সময় যে টাকা শর্ট থাকে, ম্যানেজারে যায় বলে এটা সিগনেচার করেন আপনার। সেক্ষেত্রে যা টাকা ছাড়াই আমাকে সিগনেচার করতে হয়, টাকা নাই তারপরে সিগনেচার করতে হয় যে 1 লক্ষ টাকা বাকি আছে, এটা আবার কালকে আমরা ক্যাশে দিতেছি। আচ্ছা, যেহেতু আমি অ্যাকাউন্টস বাধ্য হয়ে করতে হয় চাকরি বাঁচানোর ক্ষেত্রে, পরে দেখলাম যে আসলে এটা কেমন হয় যে টাকা ছাড়াই সিগনেচার করতে হয়, এরকম চাকরি করব না। বন্ধু বান্ধব যোগাযোগ করলাম, সবাই পরে বললো যে তাহলে আমরা হাই স্কুলের টিচারের জন্য আমরা চেষ্টা করি, চল বিএডে ভর্তি হই। পরে সবাই মোটামুটি আইসে বিএড করলাম। সবাই চাকরি ছেড়ে দিল একসাথে, প্রায় ছেড়ে দিয়েছে, 1-2 দিন আগ পাস করে। আচ্ছা, চাকরি ছেড়ে দেওয়ার মূল কারণটা হলো রিস্কি। যেমন তোমার টাকা ছাড়াই, টাকা নাই তারপরে সাইন করতে হয় যে টাকা আছে, আগামীকাল ওটা ভর্তি মানে ঘাটতি পূরণ করতে হবে। আজকে ডিসেম্বর ক্লোজ করে আগামীকাল আবার কিস্তি আসবে, ওটা পূরণ করে দিবেন। আজকে হালাবাজার টাকা আছে পরিশোধ, এটা তোমার কাছে অনেক ঝুঁকি মনে হয়েছে? আর্থিক প্রতিষ্ঠানে চাকরি আসলে ঝুঁকি না? আচ্ছা, পরে সেখান থেকে সব বন্ধু বান্ধব মিলে চলে আসলো যে আমরা হাই স্কুলের টিচার হব। আচ্ছা, তারপরে টিচার উপরে চেষ্টা করলাম, ইয়েতে ভর্তি হলাম বিএডে। তখন আবার আমাদের হলো যে বিএড বাধ্যতামূলক লাগবে আর কি। কোথায় বিএড কোথায় ভর্তি হয়েছে? জামালপুরে। আচ্ছা, জামালপুরে। হ্যাঁ, পরে বিএড পাস করলাম, পাস করার পরে হাই স্কুলে চেষ্টা করলাম, তারপরে নিবন্ধন পাস করলাম। চেষ্টা করছি অনেক, কিন্তু আসলে রিজিকে আল্লাহ হয়তো রাখে নাই, যেখানে রাখছে এখানেই আপাতত আছি। পরে একবারে মানে এই টিচারি ছাড়াও তো আরো অন্য চাকরি তো ছিল? চাকরি ছিল, ওই চাকরি ছাড়ে আসলাম। আসার পরে একটু অসুস্থ ছিলাম আমি, মাঝখানে থাকার পরে জামালপুর চিকিৎসা নিলাম। ওখানে আবার আমার আত্মীয় স্বজন প্রায় ব্যবসা করে, ওখানে গেলাম। যাওয়ার পরে খালাতো ভাইরা বললো যে এখন যেহেতু চাকরি হইতেছে না, আপাতত ব্যবসার সাথে জড়িত যদি হইতে পারোস। না, আমার জানা মতো তোমরা যে লেভেলের মেধাবী স্টুডেন্ট ছিল আর কি, আমি তো তখন দেখছি যে অন্য চাকরি তোমাদের হওয়ার কথা, মানে চাকরির চেষ্টা করলে তোমাদের হয়ে যেত আর হয়তো ভালোভাবে অন্য চাকরি হয়তো ভালোভাবে চেষ্টা করা নেই মনে হয়। করছি, হয়েছে সচেতন সাহায্য সংস্থা তো চাকরি করছি আমি এই লক্ষ্মীপুরে, ওখানে 1 বছর করছি। ওটা ছেড়ে দিলা কেন? ছেড়ে দিলাম যে অর্থনৈতিক সমস্যা, সব জায়গায় একটু ঝামেলা মনে হচ্ছে, মানে সব জায়গায় কিছু ঝুঁকিপূর্ণ, তাই না? ঝুঁকিপূর্ণ, পরে ঝুঁকিপূর্ণ ছেড়ে দিচ্ছ। এরপরে তুমি আসলে একদম এই মানে পুরোপুরি ব্যবসার সাথে জড়িত হয়ে গেলে কত সাল থেকে? 2012 সাল থেকে। 2012 সাল থেকে আবার পুরোপুরি ব্যবসার সাথে জড়িত, এই ইলেকট্রনিক্স যে সামগ্রী, এখন এই ব্যবসার সাথে জড়িত হয়ে গেল 2012 সাল থেকে। এখন তোমার বর্তমানে ব্যবসার ধরনটা কি? আমার বর্তমান ব্যবসার ধরন হচ্ছে পাইকারি সেল করি, এবং ইলেকট্রনিক্সের সমস্ত মালামাল আছে, এবং লাইটিং জগতে যত মাল লাগে সমস্ত মালামাল আমি পাইকারি সেল করি আর কি। আচ্ছা, পাইকারি সেল তুমি আনো কোথা থেকে? একদম কোম্পানির সাথে? নবাবপুর থেকে আনি, আর বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ আছে, কোম্পানি থেকে নিয়ে আসি।
তুমিও বড় ঢাকা কোনো বড় মহাজনের কাছে নিয়ে আসো? জি, বড় মহাজন আছে। এটা কি সম্পূর্ণ কি বাকির উপরে নাকি? না, নগদ? টাকা পাঠাই দিই, মনে করেন আজ সন্ধ্যায় টাকা পাঠাই দিলাম, কাল সকালে মাল এসে দোকানে পৌঁছবে। আর তুমি যে বিক্রি করো, তুমিও কি নগদে বিক্রি করো? নগদে বিক্রি করি, কিছু আছে সম্পর্কের খাতিরে বাকি দিতে হয়। কিন্তু তুমি জানো এখান থেকে কোনো বাকি আনা যায় না? সম্পর্ক ভালো হলে আনা যায়, সম্পর্ক যদি ভালো রাখা যায় তাহলে দেওয়া যায়, ওই বাকি দেয়, আর না হলে দিবে না। নগদে নিয়ে আসতে হবে। নগদে দিবে, টাকা যা পরে মাল দিবে। আর তোমার বিক্রি করার সময় তুমি বাকি কিছু বছর বিক্রি করতে হয়? বাকিও বিক্রি করতে হয়, সম্পর্কের খাতিরে অনেক আত্মীয় স্বজন আছে যে 50,000 টাকার মাল নিলাম, 30,000 দিলাম, 20,000 টাকা একটু 2 মাস পরে দিব, সেক্ষেত্রে দিতে হয় আর কি। এই হলো তোমার ব্যবসার মোটামুটি ব্যবসার ধরন। আচ্ছা, তাহলে 12 সাল থেকে এখন পর্যন্ত তোমার এই ব্যবসায়ী চলতেছে, পুরো ব্যবসার মালিকই তুমি? জি, সম্পূর্ণ একা ব্যবসা করো, কোনো পার্টনার নেই? পার্টনার নাই, কিন্তু কর্মচারী আছে। কর্মচারী আছে। আচ্ছা, তাহলে এখন যে তুমি নিজে চাকরি না করে যে এখন তুমি নিজে চাকরি দিছো, জি, তুমি মানুষের তোমার কর্মচারী কয়জন? একজন। তাহলে তুমি যে একজনকে কর্মচারী চাকরি দিছো, বা হয়তো ভবিষ্যতে আর তোমার কর্মচারীর সংখ্যা বাড়বে, তাই না? জি। এই জিনিসটা কি ভালো লাগে নাকি যে আমি নিজে চাকরি না করে মানুষের কারো চাকরি দিতেছি? ভালো লাগে, অনেক ভালো লাগে। এই জিনিসটা ভালো লাগে না? অনেক ভালো লাগে যে আমার একটা প্রতিষ্ঠান, আমি একজন চাকরি দিচ্ছি, এটা বড় গর্ব না, নিজের একটা প্রতিষ্ঠান শহর প্রতিষ্ঠিত করতে পারছি, এই জন্য আমার অনেক ভালো লাগে। তারপরে চাকরি তো স্বাধীনতা কম, ব্যবসায় তো স্বাধীনতাটা বেশি। স্বাধীনতা এত বেশি নেই, কারণ ব্যবসা করতে গেলে এমনই এক পর্যায়ে হয় যে দোকানে একদিন বন্ধ রাখবো, খুব কষ্ট হয়। চাকরিজীবীদের তাও 2 দিন হয়তো সরকার ছুটি হলে একটু ঘুরতে যা, আমরা তাও যাই না। সরকারি যেদিন বন্ধ থাকে সেদিনও দোকান খুলি আর কি, কারণ প্রতিদিনের তো একটা খরচ দোকানের আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা কোন জায়গায়? সবচেয়ে বড় সফলতা আমার ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় তো সফল, মোটামুটি আমি সফল আর কি। তোমার জীবনে কোনো ব্যর্থতা আছে? এক জায়গায় আছে। কোনটা? সেটা হলো হাই স্কুলের টিচার হইতে চেয়েছিলাম, মানে ওই জিনিসটা হয়নি আর কি, এটাই ব্যর্থতা। মানে হাই স্কুলের টিচার হয়েছিল এবং সেই টিচার হওয়ার জন্য যোগ্যতা অর্জন করছিলাম, বিএড করছি, নিবন্ধন পাস করছি। এটা অনেক বড় ব্যর্থতা। ব্যর্থতা আসলে মনে হয় আর কি, খারাপ লাগে ওরকম না, এখন মোটামুটি সয়ে উঠছে। এটা ব্যর্থতা, চেষ্টা করলাম, পাইলাম না, এই আর মনে একটা ই আছে। এখন আমি ব্যক্তি জীবনে আসি, তুমি বিয়ে করছো কোন সালে? 2009 সালে। 2009 সালে কি বিয়ে এক লাগলেই করছো নাকি ফ্যামিলি থেকে করাইছে? ফ্যামিলিও রাজি ছিল, আর আমার একটা খাতির ছিল আর কি, ফ্যামিলি থেকে চেষ্টা করে পরবর্তীতে আর কি। তাহলে খাতিরের বিয়ে এরকমই আর কি, খাতির একটা ছিল আর কি। খাতিরটা শুরু হলো কবে থেকে? 2007। তখন তুমি কি ডিগ্রি পাস করে ফেলছো নাকি? জি, ডিগ্রি পাস করে ফেলছি। ডিগ্রি পাস করার পরে খাতির হলো? জি। মানুষের তো ছাত্র জীবনে খাতির হয়, ওর শহীদ ডিগ্রি পাস করার পরে খাতিরে কিভাবে হলো? ছাত্র জীবনে ওরকম মানে সুযোগ হয় নাই। আচ্ছা, পরবর্তীতে যাই হোক কোনো কারণে একটা খাতির হয়ে গেছিল। মানে এটা কি ফ্যামিলির মাঝে নাকি ফ্যামিলির বাইরের? ফ্যামিলির বাইরের। কোথায় যা দেখা হলো প্রথম? কোন জায়গায় দেখা হয় প্রথম, ভালো লাগলো বা প্রথম কথা হলো, এটা কোথায়? ইসলামপুর কলেজে, এই মাঠে দেখা হয়েছে। তাহলে তো তোমার অনেক স্মৃতি বিজড়িত মাটিটা। জি, আমি কলেজেরই ছাত্র, আমার ওয়াইফ এই কলেজেরই ছাত্রী। তার বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গায়? কাছারিতে। আচ্ছা, যে কলেজে কিভাবে দেখা হলো তোমার সাথে? ডিগ্রি পাস করার পরে কিভাবে দেখা হলো? ডিগ্রি পাস করার পরও তো টিউশন করাতাম। আচ্ছা, এখানে অনেক ছাত্র বাড়িতে যাওয়া হয়তো, বিভিন্ন অনেক টিউশন করাতাম। যাই কোনো এক সুবাদে ফোনে যোগাযোগের মাধ্যমে কথাবার্তা হওয়ার পরে দেখা হয়েছে। আচ্ছা, এখন প্রথম কি সে অফার দিছিল? প্রেমের যে অফারটা দিল বা খাতির অফার দিল, সে অফার দিছিল নাকি তুমি নিজেই অফার করছিলা? ওরকম ভাবে আসলে অফার এরকম ভাবে হয় নাই, মোবাইলে কথা বলতে বলতে হয়তো সম্পর্কটা হয়ে গেছে, দুর্বলতা এসে গেছে। তারপরে এমনিতেই মানে কে দুর্বল আগে হইলো? সে আগে দুর্বল হলো নাকি তুমি আগে দুর্বল হয়ে গেলা? আমি করলাম আর তুমি আগে দুর্বল হলে, চয়েসটা বেশি হলো, আমি পছন্দ করছি। তুমি কি করছো? প্রস্তাব দিছো? সে প্রস্তাব রাজি হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার সময় ফ্যামিলির মাধ্যমে হয়েছে? জি, বিয়ে ফ্যামিলির মাধ্যমে হয়েছে। প্রস্তাব কি তারাই দিছে নাকি তুমি তোমাদের ফ্যামিলিতে প্রস্তাব গেছে? আমার ফ্যামিলি থেকেই বলছে, সরাসরি মানে মেয়ের সাথে আমার মায়ের কথা বলছে, বলার পরেই। তুমি কি তোমার মায়ের বলছো? তোমার আম্মাকে বলছো? সবসময় আমার মায়ের সাথে সবকিছু বলতাম। ভালো করে বলো, কিভাবে বলছো? ভালো করে বলো। বলছি যে আমার একটা মেয়ে পছন্দ আছে, মা তোমরা দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে আমি বিয়ে করবো আর কি। তারপরে পরে বললো তাহলে কার সাথে কথা বলবো? সরাসরি মেয়ের নাম্বার আছে, তার সাথে কথা বলবো।
পর কথা বলার পরে সেও রাজি হয়েছে, পরে লোক আসার পরে বিয়ের সাথে পরিবর্তিত হয়ে গেছে আর কি। এই জায়গাতে তুমি বিরাট বড় সফল। হ্যাঁ, অনেক মোটামুটি মানুষ সফল। আছে প্রেম করে বিয়ে করতে পারে না, পরে অনেক নানান ধরনের কাহিনী শুরু হয়, জি, হ্যাঁ, নাটকীয়তা হয়। তোমার তো অনেক কোনো কিছু হয়নি, না সফল হয়েছে। সফল হয়েছে। এই জায়গায় তুমি অনেক সফল। জি, জি। তোমার ছেলে মেয়ে কয়জন? 2 জন, ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এক ছেলে এক মেয়ে। এখন কি এই ছেলে মেয়ে হওয়ার আগে, হ্যাঁ, মানে যখন তুমি বিয়ে করলা, বিয়ের আগের জীবন ভালো ছিল নাকি বিয়ের পরের জীবনই ভালো হয়েছে? বিয়ের আগের জীবন হলো এক বিষয়, আর বিয়ের পরের জীবন হলো আরেক বিষয়। যেমন বিয়ের আগের জীবন গোছালো না, অগোছালো। বিয়ের আগে চাকরি করতাম, কোনো অর্থনৈতিক ভাবে দেখা যায় 1 টাকাও থাকে না। এই বাইসতে এই সেই খরচ করে শেষ করা আর কি থাকতো না। আচ্ছা। বিয়ের পরের জীবন দেখা যায় গোছালো জীবন এখানে। মানে কিনা বউ গোছায় দিল? হ্যাঁ, ও অনেকটাই সহযোগিতা তো করি, সে পার্টনার বউ হিসেবে, গোছায় দিল জীবন? পার্টনার হিসেবে সে সংসার গুছ, ছেলে মেয়ে, তার অর্থনৈতিক বিষয়, খরচ, এই সেই সবকিছু মোটামুটি সে সহযোগিতা করে, হেল্প করে। আচ্ছা, তাহলে বিয়ের আগের জীবনটা ছিল অগোছালো, অগোছালো, আর বিয়ের পরের জীবনটা গোছালো হয়ে গেছে। গোছালো হয়ে গেছে। আচ্ছা, এখন এখন এই যে এই তোমার তো ভালোবাসার বিয়ে। জি, আচ্ছা, ভালোবাসার বিয়ে, তাহলে কি এই ছেলে মেয়ে হওয়ার আগের যে ভালোবাসা জি। আর ছেলে মেয়ে হওয়ার পরে ভালোবাসা কি কমে গেছে নাকি আগের মতোই আছে? না, আলহামদুলিল্লাহ আগের মতোই, মোটামুটি আগের মতোই আছে। আছে। ছেলে মেয়ে ভাগ বসায় নাই? না, ইনশাল্লাহ ছেলে মেয়েটা তো ছেলে মেয়েরই, স্ত্রী তো স্ত্রী। আচ্ছা, আচ্ছা, এই ছেলে মেয়ের তো ওটা কমতি নেই, ওটা থাকবেই আচ্ছা। ভালোবাসা, স্ত্রী থাকবেই। আচ্ছা, অনেক ভালো লাগলো যে তুমি মানে এই বিবাহিত জীবন একদম সফল, যে প্রেম করছো, বিয়ে করছো। জি, আচ্ছা, এরকম তো ছেলে মেয়ে নিয়ে তুমি অনেক সুখী, সুখে আছি অনেক সুখী আছো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে তোমার এই যে হাই স্কুলে টিচার হতে চাইছিলে, হতে পারো নাই, জি, এখন যে জীবনে আছো এটা নিয়ে তো দুঃখ নাই, না দুঃখ নেই স্যার, এখানে তো তুমি সফল, সফল এখানে সফল। এখানে সফল। এখন আমরা যে তুমি যে তুমি তো 9-10 থেকে মনে হয় অ্যাকাউন্টিং পড়ো? না, 9-10 না, পড়ো নাই? 9-10 আমি সায়েন্সে ছিলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট শুরু করছো? ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি, এই যে তুমি অ্যাকাউন্টিং পড়ছো, অ্যাকাউন্টিং এর যে বড় বড় অঙ্ক তো মিলাইছো? জি, মিলেছো না? জি। আচ্ছা, সেই অঙ্কের মিলানোর জন্য তোমার অনেক পরিশ্রম করতে হচ্ছে। অনেক পরিশ্রম করতে হয়। এখন কি তাহলে এই এত বড় বড় অঙ্ক যে মিলে আসলে, এখন কি তোমার নিজের জীবনের হিসাব কি মিলছে? জীবনের হিসাব বলতে জীবন তো এখনো আছে, রাইট, হিসাব তো শেষ হয়নি। কারণ আমরা যখন চূড়ান্ত অঙ্ক করছি, আপনার কাছেই করছি, ক্রয় বিক্রয়, লাভ ক্ষতি, উদ্বৃত্ত, দায় বাসে যোগ ফল মিলেছি, সম্পদ পাস। সম্পদ কিন্তু আমাদের জীবনে চলমান আছে, অতএব এখানে হিসাব মিলান খুব কঠিন। তবে জীবনের যা আশা ছিল সেটা মোটামুটি হিসাব মিলছে, আশা পূরণ হয়ে গেছে, মোটামুটি কাছাকাছি গেছি, কিন্তু সম্পদের হিসাব চলমান আছে। এটা থাকবে, আল্লাহ হয়তো যতদিন পর্যন্ত রাখবে এটা থাকবে। তাহলে হিসাব একবার না মিললেও হিসাব মেলার সময় আছে, হিসাব মেলার সুযোগ আছে। আচ্ছা, আমার সাথে কিভাবে পরিচয় হয়েছিল তোমার মনে আছে কি? আপনার সাথে প্রথম এই কলেজে, আচ্ছা, আমরা যে বছর ভর্তি হই, আপনি হয়তো ডিগ্রিতে সে বছরই মনে জয়েন করছেন। কোন সালে এটা? 2002 সালে। ওই সালে জয়েন করছে। 2002 সালে জয়েন করছে। আপনার সাথে কলেজে পরিচয় হয়েছে আর কি। মানে পরিচয় আছে তুমি, আমার যতটুকু মনে আছে, ওই জাকিউল সহ, দুই জাকিউল সহ আমার সাথে পরিচয় হয়েছে। ওই গেটের মধ্যে মনে হয় দেখা, এই যে ওই পাশে দেখা, জি জি, ওই পাশে দেখা। যাই হোক, পরবর্তীতে অনেকদিন, 2 সাল থেকে আজকে হলো কত সাল? 2025 সাল, মোটামুটি 22 বছর পরে না? অনেকদিন পরে দেখা হলো, তোমার সাথে দেখা হয়, তো আলাপ করে অনেক ভালো লাগলো জাকিউল, অনেক ভালো লাগলো স্যার আমার। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে এখন আমি বিদায় নিব। তার আগে আমি আমার এই প্রাক্তন ছাত্র পরিচয় আমি আবার বলে দিতে চাই। তার নাম জাকিউল আলম, সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামে তার বাড়ি। সে বর্তমানে জামালপুর জেলার একজন প্রতিষ্ঠিত ইলেকট্রিক সামগ্রিক ব্যবসায়ী এবং ইলেকট্রিক সামগ্রিক ব্যবসায়ের যে সমিতি আছে সেই সমিতির একজন কার্যকরী সদস্য। আজকে আমরা তার সম্বন্ধে অনেক জানা এবং অজানা তথ্য জানলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য আরেকদিন হয়তো আর একজন প্রাক্তন ছাত্র অথবা ছাত্রীকে নিয়ে হাজির হব। আজকে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। তার আগে আমি জাকিউলকে অনুরোধ করবো, আমার যে শাহ আলম অ্যাকাউন্টিং একটা ফেসবুক পেজ আছে, এই পেজ সম্বন্ধে তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কাছে কিছু তুমি বলবা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং আমার শ্রদ্ধের স্যার, শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, এটা আমি মোবাইলে দেখছি,
অনেক ভালো জিনিস। এখান থেকে অ্যাকাউন্টিং সম্পর্কে অনেক কিছু জানার আছে। তাই আমি বলবো আমার ভাই বিরেদর আত্মীয় স্বজন শাহ আলম অ্যাকাউন্টিং অ্যান্ড একাডেমি এটার সাথে জড়িত থেকে এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে এখানে অনেক কিছু জানার আছে। স্যার অনেক কিছু জানে, আমি স্যারের কাছ থেকে অনেক কিছু জীবনে অর্জন করেছি। তাই আমার আহ্বান থাকবো এই শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সাথে জড়িত থেকে স্যারকে সহযোগিতা করা এবং এই অ্যাকাউন্টিং সম্পর্কে সবাইকে জানানো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।